এইচএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আমি তোমাদের ন্যারেশনের উপরে একটা ওয়ান শট ক্লাস দিয়েছিলাম এবং বলেছিলাম বোর্ড কোশ্চেন সলভের উপরে আরো একটা ক্লাস দিবে, এবং এটাও বলেছিলাম যারা এই দুইটা ক্লাস দেখবে, অর্থাৎ ন্যারেশনের ক্লাস এবং বোর্ড কোশ্চেন সলভের ক্লাস দেখবে, তারা বোর্ড পরীক্ষায় পাসে পাস মার্ক কনফার্ম তুলতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আমরা কোনোরূপ কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। ভিডিওটা দেখার আগে অবশ্যই তুমি ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, এবং তুমি চাইলে ভিডিওটা তোমার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারো, যাতে পরবর্তীতে তুমি ভিডিওটা সহজেই খুঁজে পেতে পারো। ওকে, হারিয়ে না যায় তোমার থেকে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। ন্যারেশন বোর্ড কোশ্চেন সলভ। নরমাল আমরা আজকে 2025 সালের যে বোর্ড কোশ্চেন আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। এখন এইখানে অলরেডি অ্যান্সার দেওয়া আছে বলতে আমি নিজেই অ্যান্সারগুলো লিখেছি এখানে। ওকে, কারণ আমি যদি লিখে তোমাদের ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাই, তাহলে দেখা যাবে একটা থেকে দুইটার বেশি বোর্ড কোশ্চেন আমি সলভ করতে পারবো না, ঠিক আছে কিনা? আর এখানে কিন্তু আমি সবকিছুই পড়াবো না, হ্যাঁ, আমি তোমাদের মূল নিয়ম একদম মেইন ক্লাসেই পড়িয়ে দিয়েছি। যারা ক্লাসটা দেখো না অবশ্যই দেখে নিবা, ভিডিওটা না পাইলেই স্যাডেমের ইউটিউব চ্যানেলে চলে যাবো, অথবা আমাদেরকে বলবা, আমরা তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো। ওকে, সো এখানে আমি জাস্ট প্যাসেজ ন্যারেশন করতে গেলে কোন কোন জিনিসে তোমার সমস্যা হতে পারে, কোন কোন জিনিসগুলো তোমার ফলো করতে হবে, ঠিক আছে কিনা, কোন কোন জিনিসগুলো ফলো করলে তুমি ফুল মার্ক পাবা, সেই জিনিসগুলো আমি একটু দেখাই দিব। সো প্রথম যে আমাদের প্রশ্নটা আছে, কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেন। তো যেহেতু এটা প্রথম বোর্ড কোশ্চেন, তো আমি চেষ্টা করব পুরোটাই সলভ করিয়ে দেওয়ার। ওকে, তো দেখো বিষয়টা দেখো, ভালো করে খেয়াল করবা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এখানে বলতেছে ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। নর্মালি আমরা আগেই প্যাসেজটা একবার পড়ে নিব, হ্যাঁ, প্যাসেজটা একবার পড়ে নিব, এবং কারণ আমাদের খুঁজে বের করতে হবে যে কোন দুইটা বক্তার মধ্যে এখানে কথা হচ্ছে, তাই না? দুইটা বক্তাকে আমার খুঁজে বের করতে হবে, এবং কি কথা হচ্ছে, কে কোন কথাটা বলতেছে, কে উত্তর দিচ্ছে, সবগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। তো এখানে বলছে ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। সেড দ্য মার্চেন্ট, ব্যবসায়ী বলল যে তুমি কোথায় যাচ্ছ। আচ্ছা, এটাকে বলছে আই ওয়াজ কামিং টু সি ইউ, আমি আপনাকে দেখতে আসছিলাম। আচ্ছা, এরপরে কি বলতেছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। দেখো এরপরে কে বলতেছে এই কথাটা, আমরা এখনো খুঁজে পাই নাই তাকে। বলছে টু আর্ন মাই ব্রেড, হ্যাঁ, আমার রুটি রোজগার করতে, মানে জীবিকা উপার্জন করতে, বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস বলতে এখানে পরিশ্রম দিয়ে, আমার পরিশ্রম দিয়ে রোজগার করতে, জীবিকা উপার্জন করতে। আচ্ছা, বলছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, তুমি কি সত্যি কাজ চাও। সেড দ্য মার্চেন্ট, ব্যবসায়ী বলল। আচ্ছা, ব্যবসায়ী কাকে বলতেছে এবং কে রিপ্লাইটা দিচ্ছে এটা এখন আমরা খুঁজে পাই নাই তাকে, হ্যাঁ, শেষের দিকে হয়তো আছে। বলছে ইয়েস, হ্যাঁ, ইফ ইউ হ্যাভ এনি, যদি তোমার থেকে থাকে, দেন ফলো মি, তাহলে আমাকে অনুসরণ করো, এন্ড ক্যারি এ বক্স, একটা বক্স নাও, ক্যারি এ বক্স ফ্রম আ শপ, দোকান থেকে একটা বক্স নাও, টু মাই হাউস, আমার বাসায় নিয়ে যাও, দোকান থেকে একটা বক্স নিয়ে বাসায় নিয়ে যাও। আই ডোন্ট সি হাউ আই ক্যান ডু দ্যাট, আমি বুঝতে পারতেছি না আমি কিভাবে এটা করব। সেড দ্য ইউথ, হ্যাঁ, যুবকটা বললো। তাহলে এখানে ব্যবসায়ী এবং যুবকের মধ্যে কথা হচ্ছে, তাহলে আমরা দুইজন বক্তাকে পেয়ে গিয়েছি। ওকে, এবার আমরা শুরু করি, আমরা ইন্টারেক্ট করা শুরু করে দিই। দেখো এই যে কথা, ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, কে বললো এটা, ব্যবসায়ী বললো, তাই না? এখন আমাদের রিপোর্টিং ভার্ব তো পরিবর্তন হবে সব সময়, রাইট? মানে আমরা রিপোর্টিং ভার্বের আগে সাবজেক্টটা লিখে ফেলি, সেট দ্য মার্চেন্ট, তাহলে এটা সাবজেক্ট, তাহলে দ্য মার্চেন্ট লিখলাম। এখন এইটা তো পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্ব কি অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী। এখন এটা কোন সেন্টেন্সে আছে বলো, এই যে ইন্টারোগেটিভ মার্ক আছে তোমার, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? কোশ্চেন মার্ক আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব কি নিই, আস্কড নিই। সো আমরা এখানে নিলাম আস্কড, দ্য মার্চেন্ট আস্কড দ্য ইউথ, হ্যাঁ, যুবকটাকে তোমার জিজ্ঞাসা করলো। এবার ইনভার্টেড কমা উঠে কি হবে, যদি ডাব্লিউএস ওয়ার্ড থেকে ডাব্লিউএস ওয়ার্ডটা বসে যাবে, যদি না থাকে তাহলে ইফ বসবে, তাই না? তাহলে আমরা ওয়ার লিখলাম। আচ্ছা, এবার এখানে কি আছে, ওয়ার আর ইউ গোয়িং, আমি বলেছি তোমাদের মেন ক্লাসে বলেছি যে সেন্টেন্সে থাকুক ওইটাকে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে গঠন প্রণালীতে করতে হবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, এরপর ভার্ব, মানে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব থেকে অক্সিলারি ভার্ব, তারপর তোমার মেইন ভার্ব, ওকে, তারপর বাদ বাকি যা আছে তাই। তাহলে আমরা এখানে সাবজেক্ট কই, হোয়ার বসালাম, সাবজেক্ট কই, ইউ সাবজেক্ট, ইউ কোন পারসন, ইউ সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হয় বলো, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্বে, যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে আমার এখানে রয়েছে ইউথের পরিবর্তে কিভাবে দিতে হবে, প্রোনাউন বলো, ইউথের পরিবর্তে প্রোনাউন সাবজেক্ট কি, ইউথের পরিবর্তে সাবজেক্ট হি প্রোনাউন ব্যবহৃত হয়, তাই না? তাহলে আমরা এখানে নিলাম হি। এখন এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে ওয়াই দেওয়া আছে, কি দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, কেন দেওয়া আছে, দেখো হি, এই যে হিটা, এখানে আমার আগে দুইটা থার্ড পারসন আছে, একটা ইউথ আর একটা দ্য মার্চেন্ট, উভয়ের পরিবর্তেই তো হি ব্যবহৃত হতে পারে, তাই না?
উভয়ের পরিবর্তেই তো হি ব্যবহৃত হতে পারে। এখন কথা হচ্ছে আমি এখানে হি দ্বারা ইউথকে বোঝালাম নাকি মার্চেন্টকে বোঝালাম, হ্যাঁ এটা আমাকে ক্লিয়ার করে দিতে হবে। এই জিনিসটা খেয়াল করবা যখন তুমি প্যাসেজ নারেশনের অ্যান্সার করবা, কলেজের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, তখন তুমি প্রোনাউনটা দ্বারা কাকে মিন করতেছো ওইটা তুমি ব্র্যাকেটের ভিতরে উল্লেখ করে দিবা। এখন এই হি দ্বারা আমি কাকে বোঝাচ্ছি? ইউথকে, এজন্য আমি এখানে ব্র্যাকেটের ভিতরে ওয়াই বড় হাতে দিয়ে দিলাম। মানে এখানে হি বলতে মার্চেন্ট না, এখানে যুবক, হ্যাঁ হি। আচ্ছা এরপরে কি আর রয়েছে, এম ইজ আর থাকলে কি হয়, ওয়াজ আর হয়ে যায়। সো ওয়াজ আর গোয়িং আছে, গোয়িং হয়ে গেল, শেষ। সহজ না? একদম সহজ, এগুলো আমরা মেন ক্লাসে পড়িয়েছিলাম। হ্যাঁ, এবার বলতেছে দেখো, আই ওয়াজ কামিং টু সি ইউ, আমি আপনাকে দেখতে আসছিলাম, আমি আপনাকে দেখতে আসছিলাম। এটা কে বলতেছে তাহলে বলো? এটা কে বলতেছে? যখন ব্যবসায়ী প্রশ্ন করলো তুমি কোথায় যাচ্ছ, তখন এই যে যুবক বললো যে আই ওয়াজ কামিং টু সি ইউ, যুবক হচ্ছে উত্তর দিল যে আই ওয়াজ কামিং টু সি ইউ, আমি আপনাকে দেখতে আসছিলাম। এখন এই জিনিসটা খেয়াল করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? যখন একজন বক্তা প্রশ্ন করবে এবং এই প্রশ্নের উত্তরে আরেকজন বক্তা রিপ্লাই দিবে, উত্তর করবে, তখন আমরা রিপোর্টিং ভার্ব রিপ্লাইড ইউজ করব। ঠিক আছে, ক্লিয়ার? যখন একজন বক্তা প্রশ্ন করবে এবং আরেকজন বক্তা সেটার উত্তর দিবে, রিপ্লাই দিবে, তখন রিপোর্টিং ভার্ব আমরা হচ্ছে রিপ্লাইড ইউজ করব। ওকে, যেমন এখানে আই ওয়াজ কামিং টু সি ইউ, এখন আমার এখানে হচ্ছে আগে সাবজেক্ট লিখতে হবে, তারপর রিপোর্টিং ভার্ব লিখতে হবে, এরপরে বাদ বাকি, তাই না? এখন এই কথাটা কি বলতেছে? ইউথ বলতেছে, তাই না? যুবক বলছে, আমি লিখলাম দ্য ইউথ, যুবকটি। হ্যাঁ, যেহেতু যুবকটি এখানে উত্তর দিচ্ছে, তাকে প্রশ্ন করা হয়েছে এবং সেখানে রিপ্লাই দিচ্ছে, তাই আমরা এখানে রিপ্লাইড ইউজ করলাম। কি ইউজ করলাম? রিপ্লাইড। সো দ্য ইউথ রিপ্লাইড, এরপরে কি দ্যাট, কারণ এটা হচ্ছে এই যে ইনভার্টেড কমা উঠে অ্যাসার্টিভ সেন্টেন্স কি বসে? দ্যাট বসে, সো দ্যাট দিলাম। আচ্ছা, এরপর এখানে আমার কি আছে গাইস? দেখো এখানে আছে আমার আই, ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? হ্যাঁ, সাবজেক্ট অনুযায়ী, কারণ সাবজেক্ট ফার্স্টে থাকে, তাই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তোমাদেরকে সহজে মনে রাখার জন্য এভাবে বলেছিলাম। আচ্ছা, তো দ্য ইউথ রিপ্লাইড দ্যাট, তাহলে আমার এখানে এই যে আইটা আছে কি অনুযায়ী পরিবর্তন হবে? এই যে ইউথ অনুযায়ী পরিবর্তন হবে, তাই না? ইউথ অনুযায়ী পরিবর্তন হবে। এন্ড ইউথের পরিবর্তে প্রোনাউন কি ব্যবহৃত হয়? হি ব্যবহৃত হয়, হি সাবজেক্ট ব্যবহৃত হয়। আর হি দ্বারা কাকে বোঝাচ্ছি? আমি ইউথকে বোঝাচ্ছি, তাই ওয়াই দিয়ে দিলাম। আচ্ছা, এর পরেরটুকু তোমরা পারবা, সহজ আছে। এখানে হিম দ্বারা কাকে বোঝালাম? এই হিম দ্বারা দেখো এখানে কি ছিল? সি ইউ কোন পারসন? সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? অবজেক্ট অনুযায়ী, রাইট? এখন কথা হচ্ছে আমার এখানে তো অবজেক্ট নাই। দ্য ইউথ রিপ্লাইড। আচ্ছা, এটা সাবজেক্ট নাই থেকে, অবজেক্ট নাই থেকে, তুমি তো জানো অবজেক্টটা কে, তাই না? দ্য ইউথ যদি সাবজেক্ট হয় তো হচ্ছে তোমার যুবকটা কার প্রশ্নের উত্তর দিচ্ছে? রিপ্লাইড টু দ্য মার্চেন্ট, তার মানে এখানে তোমার মার্চেন্টটা অবজেক্ট, এটা উজ্জ্বল আছে, আমি দিই না এখানে, তুমি চাইলে দিতে পারো। দ্য ইউথ রিপ্লাইড টু দ্য মার্চেন্ট, হ্যাঁ, তোমার যুবকটি হচ্ছে ব্যবসায়ীকে উত্তর দিল। তো এখানে অবজেক্টটা নরমালি কি আছে? উজ্জ্বল আছে, তুমি এটা উজ্জ্বল রেখেও করতে পারো, হ্যাঁ, আবার তুমি এটা দিয়েও দিতে পারো, নো প্রবলেম। আমি এখানে দিই নাই, তার মানে আমি তো জানি এখানে হচ্ছে অবজেক্টটা ইউথ, যেহেতু ইউথ সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে মার্চেন্ট, তার মানে আমি এই হিম দ্বারা এখানে মার্চেন্টকে বোঝাচ্ছি, এই জন্য ব্র্যাকেটে আমি এম দিয়ে দিয়েছি। বিষয়টা ক্লিয়ার? কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবা, হ্যাঁ। আমার নাম খালিদ সাইফুল্লাহ, আমি সিআরডি ইংলিশ ইনস্ট্রাক্টর, ঠিক আছে কিনা? আমার নাম সার্চ দিলে তুমি ফেসবুকে পেয়ে যাও, আমাকে জানাও, আমি বুঝিয়ে দিব। ওকে, বলছে দ্য মার্চেন্ট মানে হচ্ছে তোমার ব্যবসায়ী। আচ্ছা, এটা পরে এখানে বলছে এই যে কি বলতেছে? আচ্ছা, এই যে এখানে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? এটা কে বলতেছে বলো? এটা কে বলতেছে? ব্যবসায়ী বলতেছে। তাহলে আমি লিখবো দ্য মার্চেন্ট, যেহেতু প্রশ্ন করতেছে তাই আস্কড, এগুলো পারবা। দ্য ইউথ যুবককে প্রশ্ন করলো হোয়াট হি ওয়ান্টেড, সে কি চাই, এটা পারবা, সহজ, আমি ক্লাসে পড়িয়েছি, তো বিস্তারিত বলার কিছু নাই। আচ্ছা, এবার দেখো, এবার এখানে বলতেছে কি বলতেছে? এখন যুবক উত্তর দিচ্ছে কি? টু আর্ন মাই ব্রেড, হ্যাঁ, উপার্জন করতে, বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস, হ্যাঁ, শ্রম দিয়ে রুটি রোজগার করতে বা জীবিকা উপার্জন করতে। কি উত্তর দিল? করতে। আচ্ছা, এইবার এই জিনিসটা খেয়াল করতে হবে, এটা প্রচুর পরিমাণে প্যাসেজ নারেশনে থাকে, হ্যাঁ, প্রচুর পরিমাণে প্যাসেজ নারেশনে থাকে, সামনেও কিছু কিছু আছে যেগুলো বুঝতে হবে, বোঝাতে হবে। যেমন এখানে আরেকটা আছে, এখন দেখো কি বলতেছে এখানে? ব্যবসায়ী বলল তুমি কি চাও, সে বললো কি? আচ্ছা, আমরা রিপোর্টিং ভার্বটা লিখে ফেলি, যেহেতু সে রিপ্লাই দিচ্ছে তাহলে ওই যে রিপ্লাইড হবে, দ্য ইউথ রিপ্লাইড দ্যাট। ওকে, শেষ। এইবার তুমি দেখো, ব্যবসায়ী যখন তাকে প্রশ্ন করলো তুমি কি চাও, তখন সে বললো যে আমার শ্রম দিয়ে জীবিকা উপার্জন করতে। এখন দেখো তো এইখানে কোনো সাবজেক্ট ভার্ব আছে কিনা? যখন তুমি রিপোর্টেড স্পিচ ভিতরে
খুব ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু সামনে আরো অনেক জায়গায় আছে, সবগুলো বুঝিয়ে দিব। তুমি যখন এটা রিপোর্টেড স্পিচ না, রিপোর্টেড স্পিচের ভিতরে যখন তুমি সাবজেক্ট আর ভার্ব দেখবা না, তখন তুমি মনে করবা সাবজেক্ট আর ভার্বটা উজ্জ্ব আছে, তুমি খুঁজে পাবা, বাট তোমার আগে এটা জানতে হবে যে এখানে সাবজেক্ট ভার্ব নাই। দেখো এখানে টু ভার্ব ইনফিনিটিভ, এখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই। আচ্ছা সাবজেক্ট ভার্ব আছে? নাই, নাই। তার মানে আমার এখানে সাবজেক্ট ভার্ব উজ্জ্ব আছে। হ্যাঁ, তাহলে কি উজ্জ্ব আছে তুমি দেখো, ভালো করে খেয়াল করো, আগে পরে অর্থ করে দেখো, তুমি বুঝতে পারবা। এখানে বলছে তুমি কি চাও, তুমি কি চাও, তখন এই যে তোমার যুবক সে উত্তর দিয়ে বলতেছে আমার শ্রম দিয়ে জীবিকা উপার্জন করতে। তার মানে বাক্যটা অসম্পূর্ণ, বাক্যটা তাহলে সম্পূর্ণটা কি হবে যে আমি চাই আমার শ্রম দিয়ে জীবিকা উপার্জন করতে, অর্থাৎ আমি আমার শ্রম দিয়ে জীবিকা উপার্জন করতে চাই। তার মানে আমি চাই, এইটা এখানে উজ্জ্ব আছে। মূলত এখানে ছিল আই ওয়ান্ট, কি ছিল? আই ওয়ান্ট ছিল। কারণ সে প্রশ্ন করছে তুমি কি চাও, তাহলে সে বলবে কি আই ওয়ান্ট, আমি চাই, তাই না? সে বললো কি আই ওয়ান্ট, আমি চাই, টু আর্ন মাই ব্রেড, হ্যাঁ, জীবিকা উপার্জন করতে শ্রম দিয়ে, তাই না? তাহলে আই ওয়ান্ট এখানে উজ্জ্ব আছে, মানে সাবজেক্ট ভার্ব এখানে উজ্জ্ব আছে। যেহেতু উজ্জ্ব আছে, উজ্জ্ব ধরে আমি এখানে করে ফেলবো। তাহলে এখানে আই ফার্স্ট পারসন, দেখো ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অনুযায়ী। এই জন্য আমি এখানে হি দ্বারা কাকে বোঝালাম? ইউথকে, এই জন্য দিলাম। আর হচ্ছে দেখো এটা ওয়ান কি ভার্বের এক নং ফর্ম, V1 থাকলে V2 করে ফেলতে হয়, সো ওয়ান্টেড দিলাম। বাদ বাকি দেখো এটার কোনো পরিবর্তন হবে না, শুধু এই মায়ের পরিবর্তন হবে। মাই হয়ে যাবে হচ্ছে কি হিজ হয়ে যাবে, কারণ ফার্স্ট পারসন ইউথ সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সাবজেক্ট ইউথের পরিবর্তে হি ব্যবহৃত হয়, হি এর পজিটিভ হচ্ছে হিজ, কারণ এখানে মাই আছে না, মাই কইছে এই যে মাই আছে না, মাই তো হচ্ছে আই এর পজিটিভ, তাহলে হি এর পজিটিভ হিজ ইউজ করতে হবে তোমার এখানে। ঠিক আছে, এই তো হয়ে গেল। আচ্ছা এখন এই যে এই মাই আর এই মাই, দুইটা মাই পরিবর্তন। এবার বলছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, তুমি কি সত্যি কাজ চাও? হ্যাঁ, সেড দ্য মার্চেন্ট তোমার হচ্ছে বললো। এখন এইটা তোমরা পারবা, সহজ আছে, এখানে বোঝানোর কিছু নাই। সো দ্য মার্চেন্ট again asked the youth if he wanted work, সে কাজ চাই কিনা। এবার এখানে একটু খেয়াল করো, দেখো ব্যবসায়ী যখন যুবককে বললো তুমি কাজ চাও কিনা, তখন সে কি উত্তর দিচ্ছে? এবার বলছে ইয়েস, হ্যাঁ, ইফ ইউ হ্যাভ এনি, যদি তোমার থাকে, যদি তোমার থেকে থাকে, কোনো কাজ যদি তোমার থেকে থাকে। আচ্ছা এখানে একটা জিনিস উজ্জ্ব আছে, দেখো তো এই জিনিসটা তুমি এবার দুইভাবে করতে পারো, আমি তোমাকে খুব কঠিন করব না, হ্যাঁ, খুব স্ট্যান্ডার্ড নিয়মটাও শেখাবো, আবার তুমি যদি না বুঝতে পারো খুব সহজ নিয়মটাও তোমাকে আমি শিখিয়ে দিব। তো প্রথম যেটা বোঝাতে যাচ্ছি সেটা একটু ভালো করে দেখো। এখানে যুবকটা উত্তর দিয়ে বলছে হ্যাঁ, যদি তোমার থেকে থাকে, আমি তো কাজ চাই, আমি কাজের জন্য এসেছি, যদি তোমার থেকে থাকে, হ্যাঁ, ইফ ইউ হ্যাভ এনি। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, ইফ যে অংশে থাকে এটা কি কন্ডিশনাল সেন্টেন্স না? ইফ কোন বাক্যে থাকা মানে এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। ইফ যদি অর্থে, ইফ ইউ হ্যাভ এনি, যদি তোমার থেকে থাকে। এখন ইফ যুক্ত অংশটা থাকে, ইফ যুক্ত অংশটা হচ্ছে কন্ডিশন পার্ট। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সে, তোমরা আমার পেইড বেসের স্টুডেন্ট হলে বিষয়টা বুঝতে পারবা, তারপর আমি বোঝাই দিচ্ছি। তো কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে কন্ডিশন পার্ট আর একটা হচ্ছে রেজাল্ট পার্ট। তো ইফ যে অংশ থাকে ওইটা হচ্ছে আমাদের কন্ডিশন পার্ট, তার মানে রেজাল্ট পার্টটা আমার কিন্তু এখানে নাই। দেখো বিষয়টা আমি তোমাকে খেয়াল করি, আমি বললাম যে আই উইল গো ইফ ইউ কাম, যদি তুমি আসো। দেখো বলছে যদি তুমি আসো, এটা আমার রেজাল্ট পার্ট, কন্ডিশন পার্ট। যদি তুমি আসো, আমি আই উইল গো বাদ গেছে, আই উইল গো আমি যাব। তাহলে এটা হচ্ছে দেখো যদি তুমি আসো, তাহলে ফলাফলটা কি হবে? রেজাল্টটা কি হবে? আমি যাব। সো ইফ ইউ কাম এটা কন্ডিশন পার্ট, আর আই উইল গো এটা হচ্ছে রেজাল্ট পার্ট, রাইট? তাহলে এখানে আমার দেখো শুধু কন্ডিশন পার্ট রয়েছে, রেজাল্ট পার্ট কিন্তু নাই। তার মানে আমার রেজাল্ট পার্টটাকে বের হচ্ছে উজ্জ্ব আছে, আমাকে এটা খুঁজে বের করতে হবে, তাই না? তাহলে তুমি খুঁজে বের করতে আগেরটার সাথে পরেরটা মিলাবা, তাহলে বুঝতে পারবা। এখানে বলছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, তুমি কি কাজ চাও? হ্যাঁ, কাজ কি তুমি চাও? হ্যাঁ, সে বলছে ইয়েস, হ্যাঁ, ইফ ইউ হ্যাভ এনি, যদি তোমার থেকে থাকে। তার মানে কি পুল বাক্যটা কি? আই ওয়ান্ট ওয়ার্ক ইফ ইউ হ্যাভ এনি, তাই না? আমি কাজ চাই যদি তোমার থেকে থাকে। হয়ে গেছে না? সে বলছে তুমি কি কাজ চাও, তাহলে সে কি বলবে? আই ওয়ান্ট ওয়ার্ক। এখানে আই ওয়ান্ট ওয়ার্ক টু উজ্জ্ব আছে, আই ওয়ান্ট ওয়ার্ক, আমি কাজ চাই। ইফ ইউ হ্যাভ, তোমার যদি কোনো কাজ থেকে থাকে তো আমি কাজ চাই। দেখো তাহলে আমি এখানে সেটা যেহেতু উত্তর দিচ্ছে, তাহলে আমি কি করব? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ করবো। দ্য ইউথ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। দ্যাট নিয়ম একদম আমি যে নিয়মে পড়েছি সেই নিয়মে অ্যান্সার করা। তুমি পরীক্ষাও ঠিক একই নিয়মে অ্যান্সার করবা, তোমার হচ্ছে 1 মার্কও কাটবে না, ঠিক আছে কিনা? এবার দেখো, হ্যাঁ, তুমি কি রিয়েলি কাজ চাও? হ্যাঁ, তখন সে কি বলবে? আই রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক। রিয়েলিটা একটু বাদ গেছে, আই রিয়েলি ওয়ান্ট, আমি সত্যিই কাজ চাই। তাহলে এটা তুমি কিভাবে করবে? আই রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, এখানে আই ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে ইউথ, তার মানে হি,
রিয়েলি বসলো, ওয়ান্ট থাকলে ভার্বের 1 নম্বর ফর্ম 2 নম্বর করে ফেললাম ওয়ান্টেড ওয়ার্ড। এরপর এখানে কি আছে, ইফ বসাও, এখানে এটা আছে ইফ ইউ সেকেন্ড পারসন, এটা কি অনুযায়ী পরিবর্তন হবে, অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কই, সাবজেক্ট তো ইউ, অবজেক্ট তার মানে মার্চেন্ট আর কি, মার্চেন্ট হচ্ছে তোমার এখানে অবজেক্ট, তাহলে আমি মার্চেন্টের পরিবর্তে হি ব্যবহৃত হয়। এখন এখানে একটা জিনিস, এটা হচ্ছে তোমার মিস্টেক হয়েছে যে ব্র্যাকেটের ভিতরে এমটা দেওয়া হয় না, হ্যাঁ এই এমটা সবাই দিয়ে নিবা, এমটা এখানে দিয়ে, এখানে এই হি দ্বারা এখানে মার্চেন্টকে বোঝানো হচ্ছে, ঠিক আছে কি না। ইফ হি আর হ্যাভ থাকলে হ্যাভ, হ্যাজ থাকলে হ্যাড হয়, তারপরে আনি শেষ। এবার কি বলতেছে, দেন ফলো মি এন্ড ক্যারি এ বক্স ফ্রম শপ মাই টু হাউস, আই ডোন্ট সি হাউ। এইটা একদম সহজ, এটা আমি আমার নিয়মে পড়িয়েছি, তুমি উত্তরটা দেখলে বুঝতে পারবা। ওকে, সো এখানে যে নিয়মগুলো ছিল, বিশেষ করে এই যে নিয়মটা নতুন, এই যে নিয়ম, এইগুলো একটু ফলো করতে হবে। হ্যাঁ, এখানে এবার কথা হচ্ছে, এই যে আমি বললাম যেখানে এই জিনিসটা উজ্জ্বল আছে, তুমি দেখো বিষয়টা দেখো, তুমি উজ্জ্বল রেখেও করতে পারো, সমস্যা নেই। তুমি এভাবে করতে পারো যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, তুমি এতটুকু না করো, তোমার যতটুকু আছে তুমি ততটুকু করো, যে ইফ he had any, এতটুকু করে দাও, শেষ। হ্যাঁ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট ইফ হি হ্যাড এনি, এভাবে করলেও হবে। তবে সব থেকে ভালো হয় যে যেটা উজ্জ্বল আছে ওটাকে তোমার হচ্ছে প্রকাশ্যে এনে, হ্যাঁ ওপেনে এনে তারপরে হচ্ছে ইনডিরেক্ট করা। আচ্ছা, এখন আমরা পরেরটাতে চলে যাই। দেখো কি বলতেছে, আমি যে নতুন যে জিনিসগুলো আছে যেগুলো তোমার ফলো করতে হবে সেগুলো তোমাকে বুঝিয়ে দিব। ওকে, দেখো, হ্যাভ ইউ কিল দ্য র্যাটস, মানে এমন কিছু জিনিস আছে যেগুলো ব্রড কোয়েশ্চেন সলভ না করলে বোঝানো যায় না, ঠিক আছে না। প্যাসেজ নারেশনের নিয়ম আমি তোমাদেরকে পড়িয়েছি, বাট এমন কিছু আছে যেটা ব্রড কোয়েশ্চেন সলভ না করলে পারা যায় না। আরেকটা কথা, যারা আমার ক্লাসটা দেখছো অবশ্যই হচ্ছে জানাবা যে তোমরা কোন ব্যাচ থেকে ক্লাস দেখছো। নর্মালি 26-এর জন্য ক্লাসটা, কে কোন ব্যাচ থেকে দেখছো আমাকে একটু জানাবা। সিআরএমের ফেসবুক যে পেজ আছে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে দিবা, ঠিক আছে কিনা, যাতে তুমি পরবর্তী কোনো ভিডিও মিস না করো। ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিও গেলেই তোমার সামনে চলে যাবে টাইম লাইনে, সো কোনো কিছু মিস হবে না ইনশাল্লাহ। আচ্ছা দেখো, বলছে হ্যাভ ইউ কিলড দ্য র্যাটস, তুমি কি ইঁদুরগুলোকে হত্যা করেছো। সেড দ্য মেয়র জিজ্ঞাসা করলো, মেয়র বললো যে তুমি কি ইঁদুরগুলোকে মেরেছো। কি বলতেছে, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি মেরেছি। রিপ্লাইড দ্য ফাইবার শব্দ হচ্ছে বাঁশিওয়ালা, বাদক। হ্যাঁ, বাঁশিওয়ালা বললো হ্যাঁ আমি মেরে ফেলেছি। গিভ মি দ্য প্রমিস মানি, আমাকে আমার প্রতিশ্রুত টাকা দাও। এখন কথা হচ্ছে, আমাদের নর্মালি এখানে বক্তা যেহেতু পেয়ে গেছে, আর না পড়ি, বক্তা পেয়ে গেছে, মেয়র আর পাইপারের মধ্যে কথা হচ্ছে। তো দেখো, মেয়র কি বলতেছে, তুমি কি ইঁদুরগুলো হত্যা করেছো। এখন এই অংশটুকুর ইনডিরেক্ট তোমরা নিজেরাই পারবে, এটা আমি করাবো না। The mayor asked the piper if he had killed the rats, সবাই পারবে কারণ আমি মেইন ক্লাস পড়িয়েছি, যারা করো না মেইন ক্লাসটা অবশ্যই করে নিও। এবার এটা একটু বুঝতে হবে। রিপ্লাইড দ্য পাইপার উত্তর দিয়ে বলতেছে ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি মেরেছি। সো ইয়েস থাকলে কি হয়, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়। দ্য পাইপার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, দ্য পাইপার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, উত্তর দিল। দ্যাট দুইবার চলে আসছে। দেখো দ্যাট, যে, এইবার এখানে একটু খেয়াল করো, একটা জিনিস তোমাকে বুঝতে হবে, জাস্ট খেয়াল করো। স্পোকেন ইংলিশে যখন কেউ প্রশ্ন করে তখন তার যে উত্তর দেয়, তার উত্তর হচ্ছে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব ইউজ করা হয়। কি বললাম, আচ্ছা উদাহরণ দিই। আমি বললাম যে ডু ইউ স্টাডি রেগুলারলি, তুমি কি নিয়মিত পড়াশোনা করো। হ্যাঁ, তুমি কি আমি প্রশ্ন করলাম, ডু ইউ পড়াশোনা করো, ডু ইউ স্টাডি রেগুলারলি, তুমি কি নিয়মিত পড়াশোনা করো। এখন আমি ধরো নিয়মিত পড়াশোনা করি, তাহলে আমি কি বলবো, হ্যাঁ আমি নিয়মিত পড়াশোনা করি। কি বললাম, স্পোকেন ইংলিশে যখন কেউ প্রশ্ন করবে তার প্রশ্নের উত্তরে শুধুমাত্র সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব ইউজ করা হয়। বিষয়টা কেমন দেখো, যখন প্রশ্ন করলো ডু ইউ স্টাডি রেগুলারলি, তুমি কি নিয়মিত পড়াশোনা করো। এখন সে যদি ধরো আমি নিয়মিত পড়াশোনা করি, প্রশ্নটা আমাকে করলো, তাহলে আমি নিয়মিত পড়াশোনা করি, তখন আমি কি বলবো, ইয়েস, প্রথমে লিখবো ইয়েস, হ্যাঁ, তারপর কি লিখবো, আমি করি, তাই না, আমি স্টাডি লিখবো না, আমি লিখবো আই ডু, অক্সিলারি ভার্বটা ইউজ করবো। এখন স্টাডি এটা প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স, তোমরা জানো প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স অক্সিলারি ভার্ব হয় ডু অথবা ডাজ। সো আমি লিখবো, উত্তরে আমি লিখবো হচ্ছে ইয়েস আই ডু, হ্যাঁ আমি পড়াশোনা করি। মূলত বাক্যটা এরকম যে ইয়েস আই স্টাডি রেগুলারলি, কিন্তু স্পোকেন ইংলিশে যেটা হয়ে থাকে, দেখো স্পোকেন ইংলিশে যেটা হয়ে থাকে পুরো বাক্যটা বলা হয় না, কারণ যে প্রশ্ন করতেছে তাকে আমি যদি এইভাবে বলে দিই সে বুঝতে পারবে বিষয়টা। ওকে, তাহলে ডু ইউ স্টাডি রেগুলার, তুমি কি নিয়মিত পড়াশোনা করি, ইয়েস আই ডু। আর যদি পড়াশোনা না করি তাহলে আমি বলবো ইয়েস আই ডোন্ট। কি বলবো, ইয়েস আই ডোন্ট, সরি নো আই ডোন্ট, আমি পড়াশোনা না, আই ডোন্ট, আমি পড়াশোনা করি না। দেখো আরেকটা জিনিস দেখো, এবার দেখো আরেকটা জিনিস দেখো, আমি বললাম আরেকটা এক্সাম্পল দেখো, আমি বললাম যে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি হ্যাভ ইউ
ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করেছো, তুমি কি কাজটা করেছো, প্রশ্ন করলাম, আমাকে ধর প্রশ্ন করলো যে তুমি কি কাজটা করেছো। এখন আমি যদি কাজটা করে থাকি তাহলে কি বলবো, ইয়েস, হ্যাঁ আই, আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, হ্যাভ প্লাস V3, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব কি হ্যাভ অথবা হ্যাজ, আয়ের পরে সবসময় হ্যাভ বসে, ইয়েস আই হ্যাভ। এই যে তখন আমি কি বলবো, হ্যাভ ইউ ডান দ্য, তুমি কাজটা করেছো, আমি বলবো ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি করেছি, তার মানে ইয়েস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে কিনা, মূলত বাক্যটা এরকম, কিন্তু স্পোকেন ইংলিশে শুধু অক্সিলারি ভার্ব, সাবজেক্টের পর অক্সিলারি ভার্বটা ইউজ করা হয়। ঠিক আছে, এখানে সেটাই হয়েছে গাইস, এটা বুঝতে হবে তোমাকে। অনেকেই যে প্যাসেজ নারেশন পারে না, এইগুলো তো সমস্যা, এই জন্য বোর্ড কোয়েশ্চেন সলভ না করলে তুমি পারবা না। দেখো বলতেছে ইয়েস আই হ্যাভ, ইয়েস আই হ্যাভ, দেখো বলতেছে মিওর বলতেছে তুমি কি ইঁদুরগুলো মেরেছো, হ্যাঁ পাইপার বাঁশিওয়ালা বলতেছে ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি মেরেছি। তার মানে বাক্যটা কি ছিল গাইস, বাক্যটা ছিল ইয়েস আই হ্যাভ কিল দ্য র‍্যাটস, রাইট। আই হ্যাভ, এরপরে এখানেও কিন্তু মেইন ভার্ব উজ্জ আছে, আই হ্যাভ কিল দ্য র‍্যাটস, এইগুলো উজ্জ আছে। তো উজ্জ থাকলেই সেটা ইনডিরেক্টে ওপেন করে দিতে হবে, ঠিক আছে, কোনো মানে গোপনে গোপনে কিছু চলবে না এখানে, বুঝতে পারছো কিনা। এই জন্য এখানে আমি লিখলাম দ্য পাইপার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, হ্যাঁ দ্যাট ইয়েস আই হ্যাভ না, আই হ্যাভ কিল দ্য র‍্যাটস, আই ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী দ্য পাইপার অনুযায়ী পরিবর্তন হয়েছে, এবং হি দ্বারা কাকে বোঝানো হচ্ছে, পাইপার, এর জন্য পিটা এখানে দিয়ে দিলাম। সো বুঝতে পারতেছো। এখন আই হ্যাভ, এখানে এবার আই হ্যাভ, হ্যাভের পরিবর্তে কি হয়, হ্যাড হয়। আচ্ছা, আর কিলডি থেকে যাবে আই হ্যাভ কিল দ্য র‍্যাটস, এই যে দেখছো আমি ইঁদুরগুলো মেরেছি, এই জিনিসটা খেয়াল করতে হয়। সো গিভ মি দ্য প্রমিসড মানি, হ্যাঁ কে বলতেছে এটা বলো তো, এটা বাঁশিওয়ালা বলতেছে। তাহলে এখানে কিন্তু একই বক্তার পরপর দুইটা কথা আছে এখানে, তাই না। বলছে হ্যাঁ আমি ইঁদুরগুলোকে মেরেছি এবং আমাকে প্রতিশ্রুত টাকা দাও, তুমি যে টাকাটা আমাকে দিতে চেয়েছিলে সেই টাকাটা আমাকে দাও, হ্যাঁ সে বলতেছে এখানে। তার মানে এখানে একই বক্তার দুইটা কথা আছে, পাইপার বাঁশিওয়ালা এখানে পরপর দুইটা কথা বলছে, একটা হচ্ছে ইঁদুরগুলো মেরেছে আর আমাকে প্রতিশ্রুত টাকা দাও। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে, হ্যাঁ দুই রকম সেন্টেন্স, রাইট। এই যে প্রথমটা ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, আবার পরেরটা হচ্ছে গিভ মি দ্য প্রমিসড মানি, এটা হচ্ছে আবার মনে করো ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট, কারণ ভার্ব দ্বারা শুরু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো সেক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা আমি এখানে অন্যভাবে করেছি, আমি তোমাদের যে নিয়মে পড়িয়েছি সেই নিয়মটা আমি এখানে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে দুইভাবে করা যায় আর কি, এখানে দ্বিতীয় নিয়মটা আছে। তো আমি কি করব, কি নিয়ম ছিল, এন্ড যোগ দিতে হবে, এন্ড কি যুক্ত কথা, এখানে ফুল স্টপ থাকবে না, এন্ড, হ্যাঁ কিল দ্য র‍্যাটস এন্ড। এখন দেখো যেহেতু সে মেয়রকে নিশ্চয়ই সে এখানে আদেশ দিচ্ছে না, সে এখানে কি অনুরোধ করতেছে, রিকোয়েস্ট করতেছে, তাই আমি দিব এন্ড রিকোয়েস্টেড, কি দিব, রিকোয়েস্টেড, এন্ড রিকোয়েস্টেড হিম, রিকোয়েস্টেড দ্য মেয়রকে সে হচ্ছে কি করলো, রিকোয়েস্ট করলো। এরপরে তো তুমি জানো ইনভার্টেড কমাটা টু বসবে, তারপরে বাদ বাকি টু গিভ হিম দ্য প্রমিসড মানি, শেষ। ওকে, আবার তুমি এভাবে তুমি যদি মনে করো ফুল স্টপ বাদ দিয়ে এন্ড রিকোয়েস্টেড দ্য মেয়র এভাবে করতে পারো। আরেকটা হচ্ছে তুমি যদি ফুল স্টপ দাও, বাক্যটা শেষ করে দাও, তাহলে তোমার নতুন করে আবার সাবজেক্ট হি নিতে হবে, তারপরে রিকোয়েস্টেড বা টোল্ড, হ্যাঁ দ্য মেয়র এভাবে করতে হবে আর কি। সো আমি যেটা নিয়ম পড়েছি এই নিয়মে তুমি করো, ঠিক আছে কিনা। তো এখানে ডাইরেক্ট ফুল স্টপ উঠিয়ে এন্ড দিয়ে দিবা, তারপরে হচ্ছে এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে হচ্ছে তোমার রিকোয়েস্ট করতেছে, রিকোয়েস্টেড, ঠিক আছে শেষ। আচ্ছা এবার বলতেছে দেখো সেট দ্য মেয়র কি বললো, হাউ ফানি ইউ আর, কি মজার তুমি, কি মজাটা না করলা তুমি, হ্যাঁ হাউ ফানি ইউ আর, তুমি কি মজাটাই না করলা। তার মানে মেয়র এখানে দেখো তোমার এক্সক্লামেশন মার্ক আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে তোমার কি বলতো, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে কি করতে হয়, এক্সক্লামেটরি সেন্টেন্সে আমার কথা হচ্ছে প্রথমে আমি ওর লিখি, রিপোর্টিং ভাবে সাবজেক্টটা তো আগে লিখি, তারপরে আমার দেখো যদি আনন্দ বোঝায় এক্সক্লেম উইথ জয়, যদি দুঃখ এক্সক্লেম উইথ সরো, যদি অবাক হওয়া বোঝায় তাহলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার, রাইট। তাহলে হাউ ফানি ইউ, সে এখানে অবাক হয়ে গেছে, মানে যখন তার কাছে টাকা যাচ্ছে সে নর্মালি এখানে অবাক হওয়ার ভান করে বলতেছে কি মজাটাই না তুমি করলা, হাউ ফানি ইউ আর। সো এখানে দেবো আমরা দ্য মেয়র এক্সক্লেম উইথ ওয়ান্ডার, কি দিলাম, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, বাকিটা তোমরা নিজেরাই পারবা। হ্যাঁ দেখো এখন মেয়র এখানে পরবার দুইটা কথা বলছে, হাউ ফানি ইউ আর এটা তুমি পারবা, এটা কি হবে, দ্যাট হি ওয়াজ ভেরি ফানি। এখন মেয়র দেখো এখানে আরো একটা কথা বলছে কি, টেক অনলি 50 টাকা, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, তুমি 50 টাকা নাও। তো দুইটা একে বাক্য দুইটা কথা থাকলে এন্ড দিলাম, হ্যাঁ এখন এটা কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু সে আদেশ দিচ্ছে মেয়র মানুষ, তাই এখানে হবে অর্ডার,
তুমি টোল্ডও দিতে পারো। অর্ডার দ্য পাইপার, পাইপারকে আদেশ দিল টু টেক অনলি 50 টাকা, শেষ। এরপর হচ্ছে আই ওয়াজ সাপোজ টু বি গিভেন হচ্ছে 50,000 গিল্ডার্স, আমাকে তো 50,000 টাকা দেওয়ার কথা ছিল। সেড দ্য পাইপার, পাইপার বললো হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো? দ্য ওয়ার্ক হ্যাভ ইউ ডান ইজ ভেরি, দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল সেড দ্য ম্যান। এখন কথা হচ্ছে এই অংশটুকু সহজ, এটা এখানে কোনো বোঝানোর মতো কিছু নাই, সবগুলো আমি ন্যারেশনের মেইন ক্লাসে তোমাদের পড়িয়েছি। ওকে, তাহলে আমরা হচ্ছে পরেরটাতে চলে যাই, পরের বোর্ড কোশ্চেনে চলে যাই। এটা তোমরা নিজেরাই সলভ করে ফেলবা, হ্যাঁ নিজেরাই সলভ করে ফেলবা। দেখো আমি শুধু যে জিনিসগুলো বোঝানো আছে সেগুলো বলবো। এখানে একটা জিনিস বোঝানো আছে, দেখো খুব ভালো করে ক্লাসটা মনোযোগ দাও। বলছে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ, কোন ধরনের গল্প ডিড ইসপ টেল, হ্যাঁ ইসপ নামক ব্যক্তি বলতো বা বলেছিল। আজটা আনোয়ার প্রশ্ন করলো যে ইসপ কোন ধরনের গল্প বলতো? ফ্যাবলস, ফ্যাবলস কি? ফ্যাবলস। রিপ্লাইড মিসেস আমিন, মিসেস আমিন উত্তর দিল ফ্যাবলস। দেখো মিসেস আমিন কি উত্তর দিল? ফ্যাবলস। আচ্ছা ফ্যাবলস কি? ফ্যাবলস হচ্ছে এমন ধরনের গল্প যেখানে তোমার পশু পাখির এক্সাম্পল দিয়ে, পশু পাখির উপমা দিয়ে বলা হয় এবং এই গল্পে একটা মোরালিটি থাকে, শেষের দিকে একটা নৈতিক শিক্ষা থাকে, এই ধরনের গল্প, ঠিক আছে? ইস ফ্যাবলস, এই ধরনের গল্পকে ফ্যাবলস বলা হয়। ফ্যাবলস মানে পশু পাখি দিয়ে যে সকল গল্পটা বলা হয়, এক্সাম্পল দিয়ে যেটা বলা হয়, এবং যে গল্পে হচ্ছে তোমার শেষে একটা নৈতিক শিক্ষা বা মোরালিটি, মোরাল অফ দ্য স্টোরি থাকে। আচ্ছা এখন এই জিনিসটা তোমাকে এখানে জানতে হবে। এখন এই জিনিসটা তোমরা পারবো, হোয়াট কাইন্ড অফ স্টোরি ডিড আসু টেল আস্কড আনোয়ার, এটা তোমরা পারবে না। আনোয়ার আস্কড মিসেস আমিন, মিসেস আমিনকে জিজ্ঞেস করলো হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ইসপ হ্যাড টোল্ড। এটা তো নিয়মের ভিতরে, এটা তো বোঝানোর কিছু নাই। আচ্ছা তাহলে বোঝানোর মতো কি আছে? এখন রিপ্লাইড, মিসেস আমিন উত্তর দিচ্ছে, তাহলে আমরা লিখবো মিসেস আমিন রিপ্লাইড দ্যাট, মিসেস আমিন উত্তর দিল যে, এইবার এখানে বুঝতে হবে। দেখো এই যে আমি বলেছি, তোমাদের আগেই বলেছি যে রিপোর্টেড স্পিচের ভিতরে সাবজেক্ট ভার্ব যদি না থাকে তাহলে মনে করবা সাবজেক্ট ভার্বটা উজ্জ আছে। এখন তোমাকে সাবজেক্ট ভার্বটা উজ্জটা বের করতে হবে, বের করে তারপর ইন্ডিকেট করতে হবে গাইস, ঠিক আছে? যখন আনোয়ার প্রশ্ন করলো যে তুমি ইসব কোন ধরনের গল্প বলেছিল, তখন মিসেস আমিন কি বললো? ইসব। তার মানে মূল বাক্যটা কি? আনোয়ার প্রশ্ন করলো ইসব কোন ধরনের গল্প বলতো, হ্যাঁ তাহলে মিসেস আমিন বললো ইসব, সরি হচ্ছে তোমার কি ফ্যাবলস। তাহলে মূল বাক্যটা কি? যে সে, উত্তর মিসেস আমিন মূল বাক্যটা কি হবে? যে সে ফ্যাবলস বলতো, রাইট? সে ফ্যাবলস বলতো, ঠিক আছে কিনা? মূলত বাক্যটা এরকম হওয়ার কথা ছিল না, উজ্জ আছে। এটা মানে আমার এখানে সাবজেক্ট ভার্ব তো নাই, সাবজেক্ট ভার্ব নাই, তার মানে সাবজেক্ট উজ্জ আছে। তো উজ্জটা কি? যখন হচ্ছে তোমার আনোয়ার প্রশ্ন করলো যে ইসব কোন ধরনের গল্প বলতো, মিসেস আমিন উত্তর দিল কি ইস মানে ফ্যাবলস, তার মানে কি সে ফ্যাবলস বলতো। তার মানে আমার এখানে উজ্জ আছে কি? হি টোল্ড, সে বলতো, সে বলতো ফ্যাবলস। মূলত বাক্যটা এরকম, মূল বাক্যটা হচ্ছে এরকম, রাইট? অথবা এখানে এটাও হতে পারে, হ্যাঁ এখানে এটাও হতে পারে যে দে ওয়ার ফ্যাবলস, এটাও হতে পারে দে ওয়ার, দে বলতে দে ওয়ার। আমি তোমাদের পড়িয়েছি, তোমাদেরকে পড়িয়েছি কি বলে প্রোনাউন ডিফারেন্স, যে দে যে প্রোনাউনটা, এটা হচ্ছে ব্যক্তি হোক, বস্তু হোক, আর শিশু হোক, যাই হোক, পৃথিবীর সব প্লুরাল জিনিসকে বোঝাতে দেটা ব্যবহৃত হয়। মানে দে ওয়ার তারা ছিল, মানে তারা বলতে এখানে গল্পগুলোর কথা বলছে। দে ওয়ার ফ্যাবলস মানে এই গল্পগুলো ছিল ফ্যাবলস। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব দুই রকম ভাবে উজ্জ থাকতে পারে, তুমি যে কোনো একটা নিতে পারো। একটা হচ্ছে হি টোল্ড ফ্যাবলস, আর একটা হচ্ছে দে ওয়ার ফ্যাবলস। দে ওয়ার ফ্যাবলস বলতে দ্য স্টোরিজ ওয়ার ফ্যাবলস, ঠিক আছে না? দুই রকম, আমি দুই রকম ভাবে আমি এখানে করে দিয়েছি। এই যে দেখো দ্যাট হি হ্যাড টোল্ড, যেহেতু টোল্ড আছে, V2 থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, V2 করলে কি করতে হয়? হ্যাড প্লাস V3 করতে হয়। তো সেই নিয়মে আর কি হি হ্যাড ফ্যাবলস, হি হ্যাড টোল্ড ফ্যাবলস। অথবা যদি ওয়ার দাও তাহলে হবে দে হ্যাড বিন ফ্যাবলস, কারণ ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন বসাইতে হয়। সো দে হ্যাড বিন ফ্যাবলস। এখন দেখো মিসেস আমিন এখানে আরেকটা উক্তি আছে, সেটা হচ্ছে ডু ইউ নো হোয়াট ফ্যাবলস আর, তুমি কি জানো ফ্যাবলস কি? দেখো তাহলে মিসেস আমিন কিন্তু পরপর দুইটা কথা বললে, এখানে একই বাক্যে দুইটা কথা থাকলে তোমার হচ্ছে দ্বিতীয়টা যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সের রিপোর্টিং আমাকে ইউজ করতে হবে। এখানে প্রশ্ন করতেছে, এই জন্য আমি অ্যান্ড যুক্ত করলাম, তারপরে আস্কড, তারপর হচ্ছে আমি এখানে ইনভার্টেড কমাতে কি হলো ইফ হলো, কারণ এখানে ডাব্লিউএস ওয়ার্ড নাই। ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডটা না থাকলে, এটা তোমাদের নিয়মের ভিতরে আছে, এগুলো তোমরা নিজেরাই পারবা, আমি করে দিয়েছি। ইফ ইউ হোয়াট ফ্যাবলস আর। আচ্ছা এখানে বোঝানোর মতো আর কিছু আছে কিনা আমি দেখি। মিসেস আমিন আচ্ছা এবার আনোয়ার কি বলতেছে? নো, না। রিপ্লাইড আনোয়ার উত্তর দিল না। আনোয়ার উত্তর দিল কি? না। তাহলে এখানে কি হবে? নো আছে, তাহলে হবে আনোয়ার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, শেষ। আনোয়ার নেতিবাচক উত্তর দিল। আচ্ছা ওয়েল জিনিসটা বসবে না, ওয়েল, ঠিক আছে?
ওয়েল জিনিসটা তোমার হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশনে বসবে না, এবং এটার পরিবর্তেও কিছু বসবে। ওয়েল ঠিক আছে, সেড মিসেস আমিন, আমিন বললো ফেবলস আর স্টোরিজ উইথ মেসেজ। এবার এইগুলো এখানে বোঝানোর মতো কিছু, সবাই তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে। ফেবলস আর স্টোরিজ উইথ মেসেজ, মরাল, শেষ। ওকে, এগুলো আমরা মূল নিয়মে পড়েছি, সো এগুলো বোঝানোর কিছু নাই, যেখানে যেখানে বোঝানোর আছে আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা পারবা, কারণ না পারলে ন্যারেশনের ক্লাসটা ভালো করে দেখবা। এখানে কি বলছে, আই উইল পে ফর ইট, আমি এটার জন্য টাকা দিব। হি সেড, সে বলল। আই ব্রোক ইট, আমি ভেঙেছি। আই ব্রট দ্য অ্যাক্স ডাউন, আমি নিজেই কুঠারটাকে নামিয়েছিলাম কেয়ারলেস, অসতর্কতার সাথে। বাট নো ওয়ান হিটস অ্যাকিউরেটলি এভরি টাইম, কেউ প্রত্যেকবার সঠিকভাবে আঘাত করতে পারে না, তাই না? আই টোল ইউ, আমি তাকে বলেছিলাম। আই টোল ইউ। এখন তোমরা কি গল্পটা পড়ছো? 26 ব্যাচ পরীক্ষা দিবা, মাদার ইন ম্যানভিল গল্প, কিন্তু এটা এখান থেকে কিন্তু ফ্লো চার্ট আসে, এখান থেকে সামারি আসে, এখান থেকে প্যাসেজ আসে। সো মাদার ইন ম্যানভিল গল্পটা যারা পড়েছো তারা জানো যে এখানে বিষয়টা কার সাথে কার কথা হচ্ছে। এখানে এই আমি টাকাটা দিই, হি সেড, হি বলতে কে, আবার এখানে আই দ্বারা কাকে বোঝানো হচ্ছে এটা তোমরা জানো। তুমি যদি মনে করো জানো তাহলে বসায় দিবা, যেমন এখানে হি সেড, সে বললো এটা জেরি বলেছে, জেরি, তো তুমি এখানে জেরি শব্দটা উল্লেখ করে দিতে পারো। আবার তুমি যদি এমন ব্যক্তি হও যে পড়ো না এই গল্পটা, তুমি জানোই না এখানে এই হি দ্বারা কে, তাহলে তুমি এখানে হি বসায় দিবা। নো প্রবলেম, হি টোল্ড মি দ্যাট হি উড পে ফর ইট। সহজ, হ্যাঁ। জেরি পরবার দুইটা কথা বলছে, আই উইল পে ফর ইট এন্ড আই ব্রোক ইট, আই ব্রট দ্য এক্স ডাউন। দেখো তিনটা কথা বলছে এখানে, দেখো জেরি এখানে তিনটা কথা বলছে। তো আমরা দ্বিতীয়বার নেব অ্যান অ্যাডেড দ্যাট, তারপর দ্বিতীয়বার অ্যাডেড দ্যাট, তৃতীয়বার নেব অ্যান্ড ফার্দার সেড দ্যাট, রাইট? আর বাকিগুলো তুমি তো পারবাই। আচ্ছা, গেল। এবার কি বলতেছে, এবার লেখিকা বলতেছে, দেখো লেখিকা বলছে আই টুল, আমি তাকে বলেছিলাম যে কেউ প্রত্যেকবার আঘাত করতে পারে না। এখন এখানে আই দ্বারা যে লেখিকা, হ্যাঁ, এটা তুমি যে দিতে পারো তো ভালো, না পারো শুধু আই দিয়ে দিবা। আমি অবশ্য ব্র্যাকেটে দিয়ে দিয়েছি এখানে আই দ্বারা কাকে বোঝানো হচ্ছে, দ্য অথরিস, লেখিকা। আই মানে এখানে লেখিকা। আই টোল্ড হিম দ্যাট নো ওয়ান হিটস অ্যান এডিটর, কারণ লেখিকার এখানে পরপর দুইটা কথা আছে। এভরি টাইম দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডল, হ্যাঁ, কুঠারের হচ্ছে হাতলে তোমার সমস্যাটা ছিল। আই উইল সি দ্য ম্যান ফ্রম হোম আই বট ইট, হ্যাঁ, আমি ওই লোকটাকে দেখাবো যার কাছ থেকে আমি কিনেছিলাম। মানে লেখিকারও এখানে পরপর তিনটা কথা, এবং তিনটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে প্রথমবার ইউজ করলাম আমি অ্যানারেডার, দ্বিতীয়বার অ্যানারেডার, তৃতীয়বার হচ্ছে অ্যান্ড ফার্দার সেন্টার। আর বাদ বাকি যা আছে এটা তুমি নিজেই পারবা ভাইয়া, এখানে বোঝানোর মতো কিচ্ছু নাই, হ্যাঁ, বোঝানোর মতো কিছু নাই, এটা সহজ আছে, একদম সহজ। দেখো এটা কি বলতেছে, হ্যাঁ এইটা দেখো, চট্টগ্রাম বোর্ড 25, ঢাকা বোর্ড 24, 12, বরিশাল বোর্ড 22, তার মানে এটা প্রায় আসে, এটা সামনের বোর্ড পরীক্ষাও চলে আসতে পারে, বুঝতে পারছো? সামনের বোর্ড পরীক্ষা চলে আসতে পারে। এখন এটা সহজ, একদম সহজ, কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে মানে একটা জিনিস তুমি যদি না জানো তাহলে তুমি এটা অ্যান্সার করতে পারবে না, মানে গল্পটা তোমার জানতে হবে। দেখো কিভাবে তুমি কনফিউজড হয়ে যাবা। তারপর ও মাই লর্ড, হ্যাঁ, হে প্রভু, ও মাই লর্ড, হে বাচ্চা, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, ছেলেটিকে হত্যা করবেন না, দয়া করে ছেলেটিকে হত্যা করবেন না। ক্রাইড দ্য ওম্যান, মহিলাটা বললো যে হচ্ছে মাই লর্ড, আপনি ছেলেটাকে হত্যা করবেন না, শিশুটিকে হত্যা করবেন না। লেট হার হ্যাভ, তাকে দিন দ্য চাইল্ড, শিশুটিকে তাকে দিয়ে দিন। আচ্ছা, এখানে মহিলা বলতেছে, মহিলা কি বলতেছে, মহিলার কথা কিন্তু দুইটাই। এই মহিলা বলতেছে যে শিশুটি হত্যা করবেন না, লেট হার, এখানে হার কার পরিবর্তে ব্যবহৃত হয়, কোন মেয়ের পরিবর্তে, মহিলার পরিবর্তে ব্যবহৃত হয়, তাই না, মেয়েদের পরিবর্তে ব্যবহৃত হয়। এখন বলতেছে লেট হার হ্যাভ দ্য চাইল্ড, মহিলাটিকে ছেলেটা দিয়ে দিন। এখন এক মহিলা বলতেছে আর এক মহিলাকে ছেলেটা দিয়ে দিন, তাই না? তার মানে এখানে এই হার মানে আবার কোন মহিলা, তাই না? এখানে হার মানে মহিলাটা বলতেছে শিশুটি হত্যা করবেন না, হ্যাঁ, ওই মহিলাটাকে মানে তাকে ওই মহিলাটাকে ছেলেটা দিয়ে দিন, শিশুটিকে দিয়ে দিন। এখন এই হার দ্বারা সে কোন মহিলা, হ্যাঁ, এই জিনিসটা যদি এই জিনিসটা হচ্ছে কনফিউজিং, এটা বুঝাই দিলে পারবা। দেখো গল্পটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে, সহজে বলছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে হচ্ছে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে দুইজন মহিলা একসাথে বাস করতো, দুইজনেরই একটা একটা করে শিশু সন্তান ছিল। তো একদিন রাতে একটা মহিলার সন্তান মারা গেছে, গেলে সে কি করছে, অপর যে মহিলা, সেই মহিলার সন্তানটা তার কাছে রেখে মৃত সন্তানটা তার পাশে রেখে দিয়েছিল। মানে নিজের মৃত সন্তানটাকে ওই মহিলার পাশে রেখে দিছে, আর ওর জীবন্ত সন্তানটা নিজের হচ্ছে পাশে এনে ঘুম পাড়ায় দিছে। বিষয়টা সকালে উঠে মহিলাটা যখন দেখছে হায় হায় এই সন্তান তো আমার না, শিশু সন্তান বদলে গেছে, তখন সে মহিলার সাথে ঝগড়া বাঁধে দিছে, এটা তো আমার ছেলে তোমার ওখানে গেল কি করে, হ্যাঁ এটা তো তোমার ছেলে,
তোমার ছেলে এখানে, আমার ছেলে আমাকে দাও। তখন ওই মহিলা বলতেছে, মানে ওই মহিলা শোকে কাতর হয়ে কাজটা করছে আর কি। তখন বলতেছে না না না, আমার সন্তান বেঁচে আছে, তো এটা তোর সন্তান মরে গেছে। সেই একটা মনে করো ঝামেলা। এবার সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে আসছে, এসে মনে করো এখানে ঝগড়া। এবার সুলাইমান আলাইহিস সালাম তিনি তো মনে করো যে কনফিউজড, আয় হায় কি করে, আমি কি করে বুঝবো যে কার সন্তান এটা। তখন সুলাইমান আলাইহিস সালাম তার একজন দাস, সার্ভেন্ট আর কি, তাকে বললো যে এই ছেলেটাকে 2 টুকরা করে ফেলো, করে 2 জনকে এক এক টুকরা করে দিয়ে দাও, অর্ধেক করে দিয়ে দাও, কারণ 2 জন ঝগড়া করতেছে, ওইকে অর্ধেক অর্ধেক করে দিয়ে দাও, যে যার মধ্যে থাকবে। তখন এর ভিতরে 2 জন মহিলার ভিতরে একটা মহিলা চিৎকার করে উঠলো যে লর্ড, হ্যাঁ হে বাদশা, হে প্রভু, প্লিজ আপনি সন্তানটিকে হত্যা করবেন না, সন্তানটিকে আপনি হত্যা করবেন না, দরকার হয় আপনি ওই মহিলাটিকে সন্তানটা দিয়ে দিন, তারপরে শিশুটা বেঁচে থাকুক। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেল যে এই মহিলাই হচ্ছে তোমার আসল মা, রিয়েল মাদার। কারণ একমাত্র আসল মাই হচ্ছে চাইবে তার সন্তানটা হচ্ছে কি বেঁচে থাকুক, মানে তার সন্তানটা মারা না যাক, তাই না? বা সন্তানটা যার তার জন্যই হচ্ছে তোমার সন্তানটা যার, তার জন্যই হচ্ছে তোমার মায়ের কি হৃদয়টা ক্রন্দন করবে, কান্না করবে, তাই না? এই যায় তাহলে এখানে এই জিনিসটা বলতেছে, তার মানে এখানে 2 জন মহিলা আর বাচ্চা এখানে আছে, 2 জন মহিলা এবং বাচ্চা নিয়ে এখানে কথা হচ্ছে। তো যাই হোক, তুমি হচ্ছে বিষয়টা আসলে ধরতে পারতেছো। এখানে বলছে দেখো লর্ড, ও মাই লর্ড, আমি বলেছিলাম যদি কোনো কিছু বলে সম্বোধন করে লর্ড, ঠিক আছে, ব্রাদার, ফাদার, সিস্টার, তাহলে তুমি শুরুতে দিবে অ্যাড্রেসিং কি করে তোমার হচ্ছে সম্বোধন করে। আচ্ছা, কাকে সম্বোধন করছে? কিংকে সম্বোধন করেছে, তাহলে অ্যাড্রেসিং দ্য কিং। আমি বলেছি অ্যাড্রেসিং এর পরে যাকে সম্বোধন করছে সেইটা বসে দেয়, অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হিসেবে, কি হিসেবে সম্বোধন? মাই লর্ড না, তাহলে হয়ে যাবে হার লর্ড, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড। প্লিজ যেহেতু বলেছে, তার মানে রিকোয়েস্ট করতেছে, এখানে প্লিজটা বসবে না, প্লিজটা কিন্তু বসবে না। প্লিজ যদি কোনো বাক্যে থাকে সে বাক্য দ্বারা রিকোয়েস্ট করা বোঝায়, এজন্য আমি এখানে দিলাম রিপোর্টিং দ্য ওম্যান, মানে মহিলাটা। ক্রাইড দ্য ওম্যান আছে না, ক্রাইড দ্য ওম্যান, তো ক্রাইড তো আর হবে না, এখানে রিকোয়েস্টেড হবে। দ্য ওম্যান রিকোয়েস্টেড হিম, তাকে কি করলো, তাকে হচ্ছে তোমার কি করলো, অনুরোধ করলো। যেহেতু আমার এই সেন্টেন্সটা আছে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, তাই আমি এখানে দিব নট টু, কি দিব, এই যে নট টু দিলাম, ওই যে নট টু কিল দ্য চাইল্ড, শিশুটিকে হত্যা না করতে। আচ্ছা, এই মহিলা আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে কি যে লেটার হ্যাভ দ্য চাইল্ড, তাকে ছেলেটা দিয়ে দিন, এই মহিলারই কথা। তাহলে আমি দিতে পারি কি নেব, অ্যান্ড অলসো, যেহেতু এটাও হচ্ছে তোমার একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই আমি এখানে দিব রিকোয়েস্টেড, বাচ্চাকে রিকোয়েস্ট করতেছে, বাচ্চাকে তো আদেশ করে না। অ্যান্ড অলসো রিকোয়েস্টেড হিম, তাকে অনুরোধ করলো দ্যাট। আচ্ছা, এবার কি হবে, এবার আমার সাবজেক্ট বসাতে হবে শি, এই যে শি দিলাম, মানে আমার সাবজেক্ট কই, এই যে হার আছে না, এখানে হার আছে না, লেটার পরে হারের সাবজেক্ট ফ্রম কি, শি, এজন্য শি দিলাম। এখন এই শি দ্বারা কাকে বোঝাচ্ছে সেটা আমি ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিয়েছি, বুঝছো? এই শি মানে কিন্তু প্রথম ওম্যান না, এটা হচ্ছে দ্য আদার ওম্যান, অন্য মহিলা, ওই যে মহিলা তোমার হচ্ছে বলতেছিল যে নিজের সন্তান বলে দাবি করতেছিল আর কি। তো এখানে শি দ্বারা কাকে বোঝাচ্ছে, দ্য আদার ওম্যানকে বোঝাচ্ছে, দি আদার ওম্যান। তো এই দাদার ওম্যানটা আমি এখানে ব্র্যাকেটে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার লেট দ্বারা যদি শুরু হয় এবং রিকোয়েস্ট বোঝায়, তাহলে কি করতে হয়, মাইট বি অ্যালাউড টু নিতে হয়, তাই না? হি মাইট বি অ্যালাউড, শুধু মাইট নিলে হয়, তোমাদের আমি এগুলো পড়াইছি নিয়মের ক্লাসে, ওই ক্লাস দেখে নিবা। মাইট বি অ্যালাউড টু, তারপরে হ্যাভ দ্য চাইল্ড দিয়ে দিলাম। দ্য কিং সেড, বললো নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, সবকিছু আমার কাছে পরিষ্কার। আচ্ছা, এটা তো তোমরা পারবা, দ্য কিং সেড দ্যাট এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম, শেষ। আচ্ছা, এইবার তুমি একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস বোঝানো হচ্ছে, সেটা এখানে কি আছে, পয়েন্টিং টু দ্য ওম্যান, মহিলার পয়েন্ট টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার অর্থ হচ্ছে নির্দেশ করা। পয়েন্টিং টু দ্য ওম্যান, মহিলাটির দিকে নির্দেশ করে। হ্যাঁ, দ্য কিংস अगेन সেড, পুনরায় বললো, টু দ্য সার্ভেন্ট, হ্যাঁ, যে পুনরায় হচ্ছে তোমার দাসকে বললো, গিভ হার দ্য চাইল্ড, তাকে ছেলেটা দিয়ে দাও, শি ইজ দ্য রিয়েল মাদার, সে হচ্ছে প্রকৃত মা। আচ্ছা, এখন এখানে এই জিনিসটা বোঝানো আছে, এটা সামনে আরেক জায়গায় আছে, এটাও বোঝাবো। দেখো রিপোর্টিং ভার্ব কোনটা, এখানে রিপোর্টিং, এটা দা কিং হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর দ্য সার্ভেন্ট হচ্ছে অবজেক্ট। তাহলে রিপোর্টিং ভার্বের সাথে যেটা থাকবে, রিপোর্টিং ভার্বের সাথে যে অংশটা থাকবে ওইটা বসায় দিতে হবে, যেভাবে আছে ওইভাবে বসায় দিতে হবে। এই যে পয়েন্টিং টু দ্য ওম্যান, মহিলাটিকে নির্দেশ করে, এটাকে রিপোর্টিং ভার্ব অংশের সাথে আসে না, এটা অতিরিক্ত অংশ, সো এটাকে এভাবে বসায় দিতে হবে। যেমন এখানে আমি দিছি পয়েন্টিং টু দ্য ওম্যান, এটা বসায় দিলাম, দিয়ে এবার আমি লিখলাম দ্য কিং अगेन অর্ডারড, আদেশ করলো। কারণ
কারণ এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স না, তো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়েছে। এখন সার্ভেন্ট মানে দাসকে তো সে আদেশ করবে, রাজা তো আদেশ করবে, তাই হচ্ছে আমি এখানে রিপোর্টিং ভার্ব কি দিব, অর্ডার দিব, এই যে অর্ডার। তো এখানে আর বোঝানোর মতো কিছু নেই, তুমি এটা নিজেই পারবা। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার কি প্রথমটা ইম্পারেটিভ সেন্টেন্স, বাচ্চার আরেকটা কথা এখানে আছে, শি ইজ দ্য রিয়েল মাদার, দুইটা কথা বলছে, দুইটা কথা পরপর আছে। আর দ্বিতীয়টা হচ্ছে তোমার যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমি এখানে নিয়েছি দেখো অ্যান্ড হি অলসো সেড দ্যাট। ঠিক আছে, যাই হোক এগুলো বুঝবা। এবার দেখো এটা একটু ভালো করে খেয়াল করো। কি বলছে, আফটার টেলিং দ্য স্টোরি অফ সিঙ্কিং শিপ, হ্যাঁ ডুবন্ত জাহাজের গল্প বলে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, শিক্ষক হচ্ছে ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করলো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্য ড্রাউনিং ওম্যান, হ্যাঁ তোমার ডুবন্ত মহিলাটা ঠোঁট বলেছিল টু হার হাজবেন্ড, তার স্বামীকে বলেছিল। হ্যাঁ কি বলতেছে, মানে তিনি একটা ডুবন্ত জাহাজের গল্প শিক্ষার্থীদেরকে বললেন, বলে তিনি প্রশ্ন করলেন যে তোমাদের কি মনে হয় যে মহিলাটা তার হাজবেন্ডকে কি বলেছিল ডুবে যাওয়ার সময়। অ্যাকর্ডিং টু দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্ট, অধিকাংশ শিক্ষার্থীদের মতে দ্য ওম্যান সেড, মহিলাটি বলেছিল, প্লিজ সেভ মাই লাইফ, দয়া করে আমার জীবনটা বাঁচাও। ফ্রম দ্য ব্যাক বেঞ্চ অফ বয় সেড, ব্যাক বেঞ্চ থেকে একটা ছেলে বললো, ব্যাক বেঞ্চের একটা ছেলে বললো, আই বিলিভ শি উড হ্যাভ টোল্ড টু টেক কেয়ার অফ দ্য চাইল্ড, সে বলেছিল যে তুমি হচ্ছে শিশুটির কি নিবা, শি উড হ্যাভ টেল, সে বলেছিল টু টেক কেয়ার অফ আওয়ার চাইল্ড, আমাদের সন্তানটার কে, তাদের সন্তানটার দেখভাল করতে, যত্ন নিতে। বিং সারপ্রাইজ, দেখো বিং সারপ্রাইজ মানে অবাক হয়ে, দ্য টিচার আস্কড হিম, ওই ব্যাংক বেঞ্চের ছেলেটাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ হার্ড দ্য স্টোরি বিফোর, তুমি কি গল্পটা আগে শুনেছিলে? না স্যার অ্যাকচুয়ালি দিস ওয়ার অলসো মাই মমস লাস্ট ওয়ার্ড টু মাই ড্যাড, বলছে এটা ছিল আমার বাবার প্রতি আমার মায়ের শেষ কথা, শেষ বাণী, বিফোর শি ডাইড, তিনি মারা যাওয়ার পূর্বে, ফ্রম আ সিরিয়াস ডিজিজ, একটা মারাত্মক রোগে মারা যাওয়ার পূর্বে, এটা আমার মায়ের ছিল আমার বাবার প্রতি শেষ কথা, তাই না? যাই হোক, তো এখন এখানে আসলে বোঝানোর মতো কিছু নেই, তো যে জিনিসটা বোঝাতে হবে, দেখো এখানে দেখো আমার দ্য টিচার এটা সাবজেক্ট, আস্কড রিপোর্টিং ভার্ব, দ্য স্টুডেন্ট এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এখন রিপোর্টিং ভার্বের সাথে এই যে অতিরিক্ত অংশটা আছে, এটা কি অতিরিক্ত অংশ না? রিপোর্টিং ভার্বের সাথে যেটা থাকবে ওইটা বসায় দিতে হবে, যে আফটার টেলিং দ্য স্টোরি অফ সিঙ্কিং বয়, এবার আমি লিখলাম দ্য টিচার, হ্যাঁ যেহেতু প্রশ্ন করেছেন তিনি এখানে, তাই আস্কড দ্য স্টুডেন্ট, এবারে বাদ বাকিটা তুমি পারবে, সহজ। The woman had several from the backbone of the size being, হ্যাঁ এগুলো আর সব আমি যে নিয়ম পড়েছি সেই নিয়মের ভিতরে আছে, এখানে বোঝানোর মতো কিছু আমি পাইতেছি না। তো একটা জিনিস, আরো একটা জিনিস আছে এখানে, দেখো এখানে আছে, দেখো বিং সারপ্রাইজ, অবাক হয়ে দ্য টিচার আস্কড হিম, তাকে জিজ্ঞেস করলো। এখন দ্য টিচার সাবজেক্ট, আস্কড রিপোর্টিং ভার্ব, হিম অবজেক্ট, তাহলে এই রিপোর্টিং ভার্বের সাথে যেটা আছে বিং সারপ্রাইজড, এটা অতিরিক্ত অংশ, সো এটা আমার এখানে বসাই দিলাম। ঠিক আছে, এই যে বসাই দিলাম, বিং সারপ্রাইজড দ্য টিচার আস্কড হিম ইফ হি হ্যাড, শেষ। এখানে বোঝানোর মতো আমি নিজে কিছু পাচ্ছি না আর কি, হ্যাঁ সব নিয়মের ভিতরে আছে। সো ন্যারেশনের ক্লাস যারা করেছো তারা এগুলো ইজিলি পারবে, নিজে নিজে প্র্যাকটিস করে নিও। দেখো যেগুলোতে সমস্যা আছে, যেগুলো ফলো করতে হবে, এগুলো তোমাদেরকে আমি একটু বুঝাই দিচ্ছি। এবার এখানে দেখো জেরির আরেকটা তোমার হচ্ছে প্যাসেজ ন্যারেশন এখানে এসেছে, হ্যাভ ইউ সিন ইউর মাদার, তুমি তোমার মাকে দেখেছো? জেরি তুমি কি তোমার মাকে দেখেছো? আই সি হার ইন এভরি সামার, আমি তাকে প্রত্যেকটা গ্রীষ্মে দেখি। শি সেন্ডস ফর মি, তিনি আমার জন্য পাঠান। দ্য অথরেস মানে হচ্ছে কি লেখিকা, wanted to cry out মানে কান্না করতে চাইলেন, why are you not with her, তুমি কেন তার সাথে নেই জেরি? how can she let you go away again, সে তোমাকে পুনরায় কিভাবে যেতে দিতে পারে? he said, সে বলল, she comes up here from Manville, তিনি ম্যানভিল থেকে আসেন, whenever she can, যখনই তিনি পারেন, she does not have a job now, তার এখন কোনো চাকরি নেই। এটাও সহজ, এটা কঠিন কিছু নাই, বোঝানোর মতো কিছু নাই। যেখানে কার সাথে কার কথা হচ্ছে, অথরেস এবং জেরির মধ্যে। সো আমি এখানে রিপোর্টিং ভার্ব দিলাম দ্য রাইটার অথরেস দুইটা সিনোনিম ওয়ার্ড, সো এখানে তুমি অথরেসই দাও, অথরেসই দাও, হ্যাঁ দ্য অথরেস wanted to, the authoress asked Jerry if he had, Jerry রিপ্লাই দিল, আবার এ প্রশ্ন করলো, এ উত্তর দিল, এই হয়েছে। এখানে নতুন কিছু নাই, বোঝানোর মতো আমি কিছু পাচ্ছি না। সো নিজেরা করে ফেলো। আচ্ছা এবার হচ্ছে দিনাজপুর বোর্ড কি বলতেছে, এটাও সহজ, দেখি তো। I am
দেখো কি বলতেছে, why are you putting up the food in your pocket স্যার, স্যার আপনি কেন খাবারগুলো পকেটে রাখতেছেন, why don't you eat, তো আপনি কেন খাচ্ছেন না, asked the nobleman, সম্ভ্রান্ত ব্যক্তিটি বলল, I'm doing the right thing, আমি সঠিক জিনিসটা করছি, my dress deserves, আমার জামাটা যোগ্য, these rich dishes, এই হচ্ছে সমৃদ্ধ খাবার, এই ভালো ভালো খাবারের যোগ্য হচ্ছে আমার জামা, রিপ্লাইড শেখ সাদি, শেখ সাদি উত্তর দিল। তাহলে শেখ সাদি আর নোবেলম্যানের মধ্যে কথা হচ্ছে। আচ্ছা এই বাংলাদেশের নোবেলম্যান না কিন্তু, হ্যাঁ এখানে নোবেলম্যান মানে সম্ভ্রান্ত ব্যক্তি। I don't understand what you mean to say, আমি বুঝতে পারতেছি না যে আপনি কি বোঝাতে চাচ্ছেন, সেড দ্য নোবেলম্যান, হ্যাঁ নোবেলম্যানটা বলল, অ্যান্ড আই এম সরি, আমি দুঃখিত। সো এখানে বোঝানোর মতো কিছু না, এখানে নোবেলম্যান আর শেখ সাদির মধ্যে কথা হতেছে, নোবেলম্যান শেখ সাদিকে উত্তর দিল, শেখ সাদি আবার হচ্ছে রিপ্লাই দিল, ঠিক আছে কিনা, এই হয়েছে এখানে বিষয়। সো এখানে সব মূল নিয়মের ভিতরে আছে, এখানে বোঝানোর মতো কিছু নাই, দিনাজপুর বোর্ড সহজ। এবার দেখো ময়মনসিংহ বোর্ডটা আমরা একটু দেখি, ময়মনসিংহ বোর্ডটা আমরা দেখি কি বলতেছে এখানে। হ্যাঁ এটাই আমাদের শেষ, ময়মনসিংহ বোর্ডটা সলভ করে আমরা শেষ করে দিব। দেখো এখানে বলছে দ্য থ্রি উইচেস, উইচেস মানে কি পেতনি, ঠিক আছে, তিনটা পেতনি স্টুড দাঁড়িয়ে ছিল, মিটস দ্য সোয়ার্লিং, সোয়ার্লিং মানে ঘূর্ণায়মান, হ্যাঁ মিটস মানে হচ্ছে তোমার কুয়াশা, তিনটা তোমার কি বলতেছে, তিনটা পেতনি, মিটস মানে হচ্ছে মধ্যে, তিনটা পেতনি হচ্ছে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে ছিল। এখন এইটা দেখো, এটা আমার রিপোর্টিং ভার্ব না, এটা আমার রিপোর্টের স্পিচও না, তার মানে অতিরিক্ত অংশ, তো এটা যেভাবে আছে এভাবে আমার বাসায় দিতে হবে, দ্য থ্রি উইচেস স্টুড amidst the swirling mist, ঠিক আছে কিনা, এটা রিপোর্টিং ভার্ব না, আবার তোমার এটা হচ্ছে তোমার কি বলে রিপোর্টের স্পিচও না, সো এটা যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম। এবার কি বলছে, when shall we three meet again, আমরা আবার কখন তিনজন সাক্ষাৎ করব, asked the first who is, প্রথম পেতনিটা জিজ্ঞেস করলো, তো এটা তো পারবাই, প্রশ্ন করেছে, তাহলে হবে the first who is asked, the first who is asked জিজ্ঞাসা করলো, হ্যাঁ when আছে ডাব্লিউএস ওয়ার্ড আছে বসে গেল। এখন এই জিনিসটা একটু দেখো, এখানে বলছে when we three, এটাকে দুই ভাবে লিখতে পারো তুমি, এখানে বলছে when we three, আমরা তিনজন, আমরা তিনজন। আচ্ছা এখন এখানে একটা জিনিস দেখো, উই মানে কি আমরা, ফার্স্ট পার্সন কি অনুযায়ী পরিবর্তন হবে, নিয়মটা কি, ফার্স্ট পার্সন পরিবর্তন হবে কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, তার মানে কি দ্য ফার্স্ট উইস অনুযায়ী পরিবর্তন হবে, তার মানে এখানে হওয়ার কথা ছিল শি, তাই তো না, দেখো যখন প্লুরাল হয়ে যাবে, প্রোনাউনটা যখন তোমার প্লুরাল থাকবে, তখন এই প্রোনাউনের পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটাও প্লুরাল হতে হবে। তুমি অর্থটা খেয়াল করো, এখানে প্রথম পেতনিটা জিজ্ঞাসা করলো কি, কখন আমরা তিনজন আবার সাক্ষাৎ করব, কখন আমরা তিনজন আবার সাক্ষাৎ করলো। তো যখন আমি এটাকে ইনডিরেক্ট করব তখন কি হবে, যে প্রথম পেতনিটা প্রশ্ন করলো যে কখন তারা তিনজন সাক্ষাৎ করবে, না তারা, উই হয়ে যাবে তারা তিনজন সাক্ষাৎ করবে, রাইট। যেহেতু এখানে উই আছে, উই এর পরিবর্তে কি হবে সবসময়, এটা তুমি মনে রাখবো, এর পরিবর্তে হবে দে, ঠিক আছে, অথবা দেয়ার। তাহলে উই এর পরিবর্তে কি হবে, দে অথবা দেয়ার, ঠিক আছে, প্লুরাল থাকলে প্লুরাল। আচ্ছা এখন দেখো সবসময়, এখন তাহলে আমি এটা দুইভাবে লিখতে পারি, একটা লিখতে পারি দ্য থ্রি অফ দেম, তাদের তিনজন, অথবা লিখতে পারি যেহেতু এখানে আছে উই থ্রি, তাহলে আমরা এখানে দিব দেই থ্রি, তারা তিনজন। দ্য ফার্স্ট ইজ আস্কড হোয়েন দেই থ্রি, তারা তিনজন উড মিট অ্যাগেন, আবার মিট করবে। আচ্ছা এবার কি বলতেছে, হোয়েন দ্য হার্লি বার্লি ইজ ডান, যখন এই যে বিশৃঙ্খলা শেষ হয়ে যাবে, হোয়েন দ্য ব্যাটল ইজ লস্ট, যখন যুদ্ধে হেরে যাব, অ্যান্ড ওয়ান জিতে যাবো, অর্থাৎ যখন যুদ্ধে হেরে গিয়েও আমরা জিতে যাবো, রিপ্লাইড দ্য সেকেন্ড উইজ উত্তর দিল। আচ্ছা এখানে এই জিনিসটা একটু খেয়াল করো, সেকেন্ড ইয়ার উত্তর দিল, তাহলে আমরা লিখবো দ্য সেকেন্ড উইস, দ্বিতীয় পেতনিটা রিপ্লাইড দ্যাট, উত্তর দিল যে, এখন এইখানে দেখো তো তুমি হোয়েন দ্য হার্লি বার্লি ইজ ডান, এখানে কি বাক্য উজ্জ আছে না, এখানে কি আছে, বাক্যে উজ্জ আছে, দেখো হোয়েন আছে, হোয়েন থাকা মানে এই বাক্যে হচ্ছে তোমার কি থাকবে, ওই যে তোমার কি বলে কন্ডিশনাল সেন্টেন্সের মতো, যেটা আমরা পড়েছি একটু আগে দেখিয়েছি। তো যখন হচ্ছে তোমার হোয়েন দ্বারা কোনো বাক্য থাকবে, হোয়েন দ্বারা যখন কোনো বাক্য থাকবে, এর বাইরে হচ্ছে আরেকটা বাক্য থাকতে হবে যেটা হোয়েন বাদে। যেন আমি বললাম আই উইল প্লে, আমি খেলা করব, হোয়েন দ্য রেইন, যখন বৃষ্টি স্টপস, থেমে যাবে। বলতেছে কি আই উইল প্লে, আমি খেলা করবো, হোয়েন দ্য রেইন স্টপস, তার মানে এখানে হোয়েন যুক্ত একটা অংশ আছে, হোয়েন দ্য রেইন স্টপস, যখন বৃষ্টি থেমে যাবে তখন কি হবে, আই উইল
প্লে আমি খেলা করব। তো হোয়েন যুক্ত ক্লজের সাথে আরেকটা ক্লজ থাকতে হয়, যেটা এখানে নাই। এখানে শুধু হোয়েন যুক্ত ক্লজটা আছে, হোয়েন দ্য হার্লি বার্লি ইজ ডান, যখন হার্লি বার্লি শেষ হয়ে যাবে এমন হোয়েন, এটাও হোয়েন দ্য ব্যাটল ইজ লস্ট এন্ড ওয়ান। তার মানে এখানে বাক্যটা কি দেখো, মূল বাক্যটা এরকম ছিল যে প্রথম পেতনি যখন প্রশ্ন করলো যে আমরা আবার কখন সাক্ষাৎ করব, তখন দ্বিতীয় পেতনি উত্তর দিল কি যে যখন বিশৃঙ্খলা শেষ হয়ে যাবে। মূলত বাক্যটা এরকম ছিল, আমরা আবার সাক্ষাৎ করবো। যেহেতু সে প্রশ্ন করেছে আমরা আবার কখন সাক্ষাৎ করব, তখন সে উত্তর কি দিবে যে আমরা আবার সাক্ষাৎ করব যখন বিশৃঙ্খলা থেমে যাবে এবং যুদ্ধে হেরে গিয়েও আমরা যেতে যাবো, তাই না? তার মানে এখানে উজ্জ্ব আছে হচ্ছে তোমার উই উইল মিট আগেন, উই উড মিট আগেন, তাই না? কি আছে ওখানে? তার মানে উই উইল মিট আগেন, এটা উজ্জ্ব আছে এখানে। আমরা উইল মিট, আমরা আগেন মানে আমরা আবার সাক্ষাৎ করব, when the hurly burly is done and when the battle is lost and won। ঠিক আছে কিনা? তো এইভাবে তুমি লিখো। দে উইল থাকলে উড হয়ে যায়, সো আর এখানে উই না, উই তো দে হবে, সো দে উড মিট আগেন, তারা পুনরায় সাক্ষাৎ করবে, when যখন the hurly burly is আছে ওয়াজ হয়ে যাবে। আর এগুলো একদম সহজ, ঠিক আছে, সহজ, বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা কিন্তু একটু খেয়াল করতে হবে যে আমার পরিপূর্ণ বাক্যটা আছে কিনা। এখানে না থাকলে পরিপূর্ণ বাক্যটা কি, উজ্জ্ব আছে কোন জিনিসটা, ওই উজ্জ্ব জিনিসটাকে বের করতে হবে, বের করে এবার উত্তর করতে হবে, ঠিক আছে? তাহলে এভাবে আমরা করে ফেললাম। আচ্ছা, এবার বলছে হোয়ার ইজ দ্য প্লেস। দেখো এখানে একটা জিনিস বোঝানো হচ্ছে, হোয়ার ইজ দ্য প্লেস, জায়গাটা কোথায়, মানে যুদ্ধটা কোথায় হইতেছে। ইনকোয়ার মানে হচ্ছে আস্কড, প্রশ্ন করার কি। ইনকোয়ার জিজ্ঞাসা করলো, দ্য থার্ড বলতে থার্ড উইচ, তৃতীয় প্রেতনিটা জিজ্ঞেস করলো, উইথ আর ইমপেশেন্ট, তার অধৈর্য টোন মানে সুর, তার অধৈর্যের সুরে সে হচ্ছে প্রশ্ন করলো যে হোয়ার ইজ দ্য প্লেস, জায়গাটা কোথায়। তাহলে তুমি এটা করে ফেলো, এটা তো সহজ, এখানে বোঝানোর কিছু নাই। এখানে হবে যে দ্য থার্ড হুইচ ইনকোয়ার্ড উইথ হার impatient tone and asked না দিলেও হবে। এখানে তুমি এভাবে করতে পারো, দ্য থার্ড হুইচ ইনকোয়ার্ড উইথ হার impatient tone that, এখানে তুমি দ্যাট না, তো এখানে তোমার দ্যাট হবে, কারণ এটা তো কোন সেন্টেন্স। হোয়ার ইজ দ্য প্লেস, যেহেতু হোয়ার আছে তাহলে এখানে হোয়ার, এখানে হচ্ছে তোমার and asked না দিলেও হবে। এখানে তুমি এতটুকু যে দ্য থার্ড হুইচ ইনকোয়ার্ড উইথ হার impatient tone where the place was, ঠিক আছে? and asked না দিলেও হবে, কারণ ইনকোয়ার্ড মানেই হচ্ছে প্রশ্ন করা। ওকে, সো এভাবে হতে পারে। আর and asked কেন বাদ দিয়েছি, আর হচ্ছে এখানে তোমার এই যে ইনভার্ট কমা উঠে ডাব্লিউ শর্ট থাকলে ডাব্লিউ শর্টটা বসে যায়, তাই এখানে হয়। ওকে, এগুলো তো বোঝানোর কিছু নাই। আচ্ছা, এখন এইটা একটু খেয়াল করো, দেখো এইবার এখানে কি বলতেছে, আপন দা হিত, হিতের উপরে, আপন দা হিত, হিতের উপরে, হিত একটা জায়গার নাম, হিতের উপরে যুদ্ধটা হচ্ছে। আনসার্ড দা ফার্স্ট মানে প্রথম পত্নীটা উত্তর দিল যে কি, হিতের উপরে। তার মানে এখানে কোনো সাবজেক্ট ভার্ব আছে নাই, তার মানে সাবজেক্ট ভার্ব উজ্জ্ব আছে, তাহলে সেটা কি তুমি বের করো, কি বলো তো, বলো, একটু পজ করবা, করে নিজেই বের করার চেষ্টা করবা, করে কমেন্টে জানাবা। এই কমেন্টটা করলে আমি বুঝতে পারবো শেষ পর্যন্ত তুমি ক্লাসটা দেখছো। দেখো, আপন দা হিত অ্যান্সার দ্য ফার্স্ট, প্রথম পেতনিটা উত্তর দিল। দেখো বিষয়টা হচ্ছে, তৃতীয় পেতনি যখন তাকে প্রশ্ন করলো জায়গাটা কোথায়, তখন সে কি উত্তর দিল, হিতের উপরে। তার মানে দ্য প্লেস ইজ আপন দা হিত, জায়গাটা হিতের উপরে। তার মানে এখানে দ্য প্লেস ইজ উজ্জ্ব আছে, দ্য প্লেস ইজ উজ্জ্ব আছে, দ্য প্লেস ইজ আপন দ্য হিত, হ্যাঁ জায়গাটা হচ্ছে হিতের উপরে। অথবা তুমি দ্য প্লেসের পরিবর্তে ইট প্রোনাউন ব্যবহৃত হয়, তুমি সেক্ষেত্রে ইটও দিতে পারো, ইট ইজ আপন দ্য হিত, এটা উজ্জ্ব আছে, ইট ইজ এখানে উজ্জ্ব আছে। তো সেইভাবে আমি এখানে করবো যে দ্য ফার্স্ট ইজ রিপ্লাইড, উত্তর দিল দ্যাট যে ইজ ইট নিচে, অথবা দ্য প্লেস ওয়াজ, ইজ থাকলে কি হয়, ওয়াজ হয়ে যায়, সো ওয়াজ আপন দ্য হিত, শেষ। এখন দেখো বোর্ড কোশ্চেন আমি সলভ করালাম, আমি হচ্ছে ন্যারেশনের উপরে মূল ক্লাসটা নিয়েছি, তো ওইখানে মূল নিয়মগুলো সব পড়ানো হয়ে গেছে। আজকে বোর্ড কোয়েশ্চেন সলভ করালাম কি জন্য তুমি বুঝতে পারছো। বোর্ড কোয়েশ্চেনে তোমার কিছু বিষয় থাকে যেগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ না করালে বোঝানো যায় না, এর জন্য বোর্ড কোয়েশ্চেনটা সলভ করালাম। তো এখন আমি এখানে সলভ করাতে গেলে সবগুলো ধরে আমি পড়াই নাই, যেগুলোতে সমস্যা হবে, যেগুলো বোঝানো দরকার, যেগুলো আমি ক্লাসে পড়াইনি, সেগুলো কিন্তু আমি এখানে পড়িয়েছি, ঠিক আছে কিনা? তো তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো আমি আশা করি, এবং আমি যেগুলো বলেছি তুমি এগুলো পারবা, তুমি পারবাই, আসলেই তুমি পারবা, কারণ মেন ক্লাসে আমি পড়িয়েছি। এখন তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে ক্লাসটা তুমি করলা, এবার তুমি খাতা কলম নিয়ে বসে সবগুলোর অ্যান্সার তুমি এবার নিজে করবা, করে পরে মিলাবা অ্যান্সারের সাথে, আমার নিয়মে করবা, করে সব অ্যান্সার তুমি মিলাবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক,
হোমওয়ার্কটা তুমি আমাকেই দিবা, অথবা সিআরডিমির অফিসিয়াল গ্রুপ আছে, ওইখানে তুমি পড়ে দিবা যে ভাইয়ার হোমওয়ার্ক, আমি দেখবো সবগুলা। ঠিক আছে কি না? তো সবাই ভালো থেকো, আজকের ক্লাস এখানেই। আর নেক্সট কোন টপিকের উপরে ক্লাস চাও সবাই আমাকে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার জন্য অনেক বেশি দোয়া থাকবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।